আসসালামু আলাইকুম। আপনি সাকিব আতাশি ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অসীম মধ্যে ভালো আছি, সুস্থ আছি। সো আজকে হচ্ছে আমাদের 42 নং ক্লাস এবং আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্ব সভ্যতা আর রেনেসাঁ হতে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের দুটি পর্বে ক্লাস হবে। সো আজকে হচ্ছে আমাদের 1 নং পর্ব। সো যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক তারা সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ ক্লাসটি শুরু হবে। সো সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে চলে আসি। সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। আপনার ক্লাসে আসলে ইনশাল্লাহ আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের ক্লাস টিচার ইমতিয়াজ, রূপসী বাংলা, মনসার রহমান সবাই যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাসের। সবাই আমরা একটু ক্লাসে আসি। হ্যাঁ, আপনারা সবাই একটু ক্লাসে আসেন। আপনাদের ইনশাল্লাহ আমি বলেছিলাম যে আপনাদের কোর্সটা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করে দেব। তারপর শুধু আমরা রিভিশন রাখবো। তখন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যাদের পরীক্ষায় গেলে 100% এরপর থাকে ইনশাল্লাহ শতভাগ কম পাবেন। সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। আপনার ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা চাচ্ছি না বেশি সময় নষ্ট করার জন্য। আপনারা সবাই চেষ্টা করুন দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সো সবাই যেন ক্লাসে আসতে পারি। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন ক্লাসে এখনও যুক্ত হন নাই তারা সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যায়। আর সবাই একটু আমরা রোলগুলো লিখে দেব ইনশাল্লাহ। আমি আপনাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে আসতেছি। সো সবাই একটু চেষ্টা করেন ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। আমরা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আমি অলরেডি ক্লাস লিঙ্ক আপনাদের দিয়ে দিলাম। ওকে, ক্লাস লিঙ্ক আপনাদের দিয়ে এসেছি। সো সবাই চেষ্টা করেন ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আর বেশি সময় নষ্ট করবো না। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আপনারা। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। সো সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে চলে আসি। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আমাদের অনেক দিন পর আমাদের ইয়ানতাসি নাজিফা আপু যুক্ত হয়ে গেছে ক্লাসে। সবাই একটু দ্রুত গতিতে আমাদের রাখি ইসলাম আপু ক্লাসে যুক্ত হয়েছে, রূপসী আপু যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, যাক আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। আজকে আমাদের ক্লাসে মূল বিষয়বস্তু হচ্ছে সবচেয়ে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে গেলে যে টপিকটা সামনে আসে। আর আমাদের যে টপিকটা আছে যে বিশ্ব সভ্যতা। হ্যাঁ, বিশ্ব সভ্যতা আজকে আমরা ইনশাল্লাহ বিশ্ব সভ্যতা সম্পর্কে আলোচনা করব। বিশ্ব সভ্যতা আপনাদের অনেকগুলো এমসিকিউ সলভ করে দেবো আমরা। যে টাইপের প্রশ্নগুলো আসে ইনশাল্লাহ আমরা সেভাবেই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আর আপনাদের 42 এবং 43 নং ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফটা পাবেন। হ্যাঁ, সো সবাই একটু চেষ্টা করেন কি দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা ইনশাল্লাহ যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। আমাদের রাত্রির কথা বলতে হয়, তিনি ক্লাস মিস করেন না। আমাদের রূপসী বাংলা আপু, আমাদের বেলি আপু, তিনিও ক্লাস মিস করেন না। তাহমিনা আপু ক্লাসে নিয়মিত হয়ে গিয়েছে। সো আপনারা যুক্ত থাকেন ইনশাল্লাহ। মাত্র একদিন গ্যাপ দিব, একদিন পর টানা 2 দিন ক্লাস হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয় না ক্লাসে। আমরা সবাই একটু রুলগুলো লিখে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলে আমরা কী করবো, ক্লাসটি শুরু করে দেবো। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, যেখান থেকেই পারি সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা সকলে জানি যে বিশ্ব সভ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা সবসময় আমরা বলে থাকি। যারা ক্লাসে আসছেন কাইন্ডলি একটু কষ্ট করে হলেও একটু ক্লাসে আসার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ক্লাসে আসার চেষ্টা করি। আমি আজকে অনেকজনকে কল দিয়েছিলাম, ক্লাস যেন মিস না হয় কারোরই। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। দেখেন, আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্ব সভ্যতা। এই বিশ্ব সভ্যতা
দেখেন দেখা যায় কিনা, দেখা যায় কিনা। না দেখা গেলে অবশ্যই কাইন্ডলি একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। বিশ্ব সভ্যতা, হ্যাঁ সবাই একটু দেখেন তো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে এবং কথাগুলো। আসসালামু আলাইকুম রুল 62, ওয়ালাইকুম সালাম। আমাদের রিফা শামিন ভাইয়া যুক্ত হয়ে গেছে। আচ্ছা সবাই আমরা কি প্রাইমারি বেসে আবেদন করছি? সবাই একটু দেখেন তো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে এবং কথাগুলো। আসসালামু আলাইকুম। ওকে, বিশ্ব সভ্যতা লেখাটা দেখা যাচ্ছে না, এই লেখার জন্য আমাদের দেখেন। আচ্ছা সবাই আমরা একটু ক্লাসের প্রতি সিরিয়াস হই। যারা এখনও ক্লাসে যুক্ত হতে পারে নাই তারা সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। আমাদের নিশা ছিল, শশী ছিল, সবাই যেন আমরা ক্লাসে আসতে পারি। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলেই আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, আমাদের বিশ্ব সভ্যতা সম্পর্কে আলোচনা করতেছি। বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ একটি প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের, দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বিশ্ব সভ্যতা আমাদের যদি আমরা হিসেব করি যে আমাদের প্রথম সভ্যতার সূচনা হয়। দেখেন এই বিশ্ব সভ্যতার মধ্যে সূচনা হয়, প্রথম যে সভ্যতার সূচনা হয়, প্রথম সভ্যতার সূচনা হয় হলো আগুন এবং হাতিয়ার ব্যবহারের ফলে। প্রথম সভ্যতার সূচনা হয়, দেখেন এই বিশ্ব সভ্যতার প্রথম সভ্যতার সূচনা হয় এটা হলো আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে। মানে দেখেন প্রাচীন যুগে মানুষগুলো কীভাবে বসবাস করত। আমি একটু ছোট্ট একটা আপনাদের গল্প বলেই ইনশাল্লাহ বিস্তারিত বুঝিয়ে দেব। আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে তারা কি করছিল, এই যে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল। শুরু দেখে দেখা যেত যে আদিম যুগে মানুষগুলো কি করতো, আপনার দেখা যেত যে মানুষগুলো আপনার আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে একটু, হ্যাঁ দেখেন, ওকে দেখেন। এখন যদি সাউন্ড না বোঝা যায় অবশ্যই জানাবেন, আর ইনশাল্লাহ যাতে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার থাকে, এটা জিনিসটা সবাইকে ভালো করে জানাবেন। দেখেন আমি শুরুতে বলছি ভাই আমার উল কত তাহমিনা হানিম, আপনার উল্টা বদ্ধ হচ্ছে 25 নয় 26 মনে হয়, 25 নাকি 26। ওকে আচ্ছা, তার মানে আমাদের প্রথম সভ্যতার সূচনা হয়েছিল আগুন ও হাতিয়ার ব্যবহার ফলে। দেখা যায় যে একটা ছোটো গল্প আছে যে এই যে যখন আদিম মানুষেরা জানতো না যে কীভাবে আগুন জ্বালাতে হয়, তখন তারা যখন দেখে যে একটা পাথর হাতে মানে হালকা মানে কি পাথরটা ডেল মারলো, দেখা গেল যে ওই পাথরটা একটা পাথরে গিয়ে পড়লো এবং সেখান থেকে কিছুটা আগুনের মতো স্ফুলিঙ্গ বের হলো। তখন দেখলো যে না, আসলে পাথরে ঘষলে কি আগুন জ্বালানো যায়। সেক্ষেত্রে কী করলো যে পশুতে কী করছিলো, তাদের হাতিয়ার ছিল, তার অস্ত্র ছিল, অস্ত্রগুলো দেখে করতো তারা বনের পশু শিকার করতো, বিভিন্ন ফলমূল সংগ্রহ করতো। শিকার করার পর থেকে তারা বছর কিন্তু তারা ফলমূল খেয়ে বেঁচে থাকতো। এবং তারা যখন দেখলো যে এই আগুনের ব্যবহার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন আর কি এই হাতিয়ারের মাধ্যমে কী করতো, শিকার করতো। এবং শিকার ব্যবহারের ফলে আজকের যে সভ্যতা, এই আধুনিক সভ্যতা সৃষ্টি হয়েছে আধুনিক মানুষের মাধ্যমে। আসলে পৃথিবীটা এমনি সৃষ্টি হয়নি। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকেই অনেক চেষ্টা পরিশ্রম করে আজকের এই পৃথিবী এবং উন্নত পৃথিবীটা এসেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের প্রথম সভ্যতার সূচনা হয়েছিল আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে। দেখেন এই বিশ্ব সভ্যতা যাত্রা করেছিল আজকের যে বিশ্ব সভ্যতা আছে, এটা যাত্রা করেছিল 5000 অব্দ থেকে। এই 5000 অব্দ থেকে আমাদের বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল। এই বিশ্ব সভ্যতার মধ্যে সর্বপ্রথম যে সভ্যতা হচ্ছে, মানে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখে নিন। হ্যাঁ, সবাই একটু লেখেন, আমি যা লিখবো সবাই লেখেন একটু। হ্যাঁ, লেখেন যে বিশ্ব সভ্যতা 5 শব্দ থেকে, মানে খ্রিস্টপূর্ব 5 শব্দ থেকে, এবং প্রথম সভ্যতার সূচনা হয়েছিল আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে। তার মানে কি 5000 অব্দ থেকে কি এই বিশ্ব সভ্যতা শুরু হয়েছিল। আর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে, দেখেন প্রিয় ভাই বোন আমার, সবচাইতে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে সব থেকে আমাদের মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে কি প্রাচীন সভ্যতা।
প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে সবথেকে কিসের একটা প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে এই যে মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে সবথেকে কি সবচেয়ে প্রাচীন সভ্যতা। মনে রাখবেন কি সবচেয়ে হচ্ছে কি প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের কি মেসোপটেমিয়া সভ্যতা। মনে রাখবেন কি সবচেয়ে প্রাচীন সভ্যতা। দেখেন সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে এই মেসোপটেমীয় সভ্যতা। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করুন যারা যুক্ত হয়েছেন। এই মেসোপটেমীয় সভ্যতাকে আমরা একটা জিনিসে আন্দাজ করতে পারি। জিনিসটা হলো দেখেন যে দু নদীর মধ্যবর্তী অঞ্চল, দু নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলতে পারি? মেসোপটেমীয় সভ্যতা অর্থ বলতে পারি যে দু নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? এই যে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়। আরও অনেক অর্থ আছে মেসোপটেমীয় মানে এই মেসোপটেমীয় ইতিহাসের নিয়ে। তাও দেখেন এটির মধ্যে গড়েছিল দুটা নদীকে, একটা ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তার মানে এই মেসোপটেমীয় সভ্যতা কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? যে একটা হচ্ছে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস। ট্রাইগ্রিস মানে এটা হচ্ছে কি দজলা, হ্যাঁ, মানে ওই যে ইরাক নদী আছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরাক নদীকে কেন্দ্র করে গিয়ে আজকের এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। ট্রাইগ্রিস মানে দজলা ও ইউফ্রেটিস মানে হচ্ছে ট্রাইগ্রিস মানে দজলা ও ইউফ্রেটিস মানে ফুরাত নদী। ইউফ্রেটিস মানে কি ট্রাইগ্রিস মানে দজলা ও ইউফ্রেটিস মানে ফুরাত নদীকে কেন্দ্র করে কি হয়েছিল? ফুরাত নদীর তীরে কি এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মনে রাখবেন কি বলেছিলাম যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে আপনার মেসোপটেমীয় সভ্যতা, এবং এই অর্থ যদি আমরা হিসেব করি তাহলে অর্থটা হচ্ছে আমাদের যে দু নদীর মধ্যবর্তী অঞ্চল, এবং এটি গড়ে উঠেছিল মাত্র দুইটা এটি গড়ে ওঠে মূলত ট্রাইগ্রিস, দজলা ও ইউফ্রেটিস মানে ফুরাত নদীর তীরে কি এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। তা বুঝতে পারছেন? মূলত এই মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে বেশিরভাগ যে অঞ্চল সেটা হচ্ছে ইরাক। এই ইরাক মেসোপটেমীয় সভ্যতায় গড়ে উঠেছিল বলতে গেলে ইরাকে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। ওকে, দেখেন বুঝতে পারছেন কিনা? কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন। দেখেন বর্তমানে কিছু দেশ আছে মানে যে দেশগুলো মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল মানে কি ইরাক, যদি আমরা বলি ইরাক, তারপর হচ্ছে আমাদের ইরান, তুরস্ক, সিরিয়া এই অঞ্চলগুলোতে কি মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। আশা করা মানে কি সম্ভাবনা আছে মানে এই দেশগুলো নিয়েই কি মেসোপটেমীয় সভ্যতা আমাদের জানা যায় যে ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া 4টা দেশের ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়া এই যে আমাদের তার মানে আমাদের বলতে কি বর্তমান যে দেশসমূহ আমাদের মেসোপটেমীয় সভ্যতা অঞ্চলের অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ইরাক, একটা হচ্ছে ইরান, একটা তুরস্ক এবং এটা হচ্ছে সিরিয়া। এগুলো সব ভালো করে মনে রাখবেন। মেসোপটেমীয় সভ্যতার আরও একটা দিক হচ্ছে আপনারা জানেন কি না বলেন দেখি, যে কয়েকটা পর্যায় আছে। একটা হলো আপনার কি সুমেরীয়, মানে 4টা পর্যায় আছে, 4টি পর্যায় আছে এই আপনার মেসোপটেমীয় সভ্যতার মধ্যে। সুমেরীয়, আর হচ্ছে কি বেবিলনীয় কি সুমেরীয়, বেবিলনীয়, আর কোনটা আছে এশিরীয়, ক্যালডীয়। এশিরীয় ক্যালডীয় 4টা পর্যায়ে আমরা সকলে কি জানি যে এই মেসোপটেমীয় সভ্যতার 4টা পর্যায় আছে। একটা হচ্ছে সুমেরীয় অঞ্চল, বেবিলনীয়, একটা হচ্ছে এশিরীয়, একটা হচ্ছে আপনার কি ক্যালডীয়। মূলত এই 4টা পর্যায় দেখেন। আমি মোটামুটি মেসোপটেমীয় সভ্যতা অনেক ইতিহাস মানে জানি আমরা, কিন্তু আমি আপনাদের শর্টকাটে কাইন্ডলি একটু জানানোর চেষ্টা করতেছি যে মেসোপটেমীয় সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল। হ্যাঁ, দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার হলে আমাকে সবাই একটু দ্রুত কমেন্ট করেন।
দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু কমেন্ট করেন যে দেখেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, মূলত হচ্ছে আমাদের কি সুমেরীয়, বেবিলনীয়, এশিরীয়, কেলেরীয়। লেখাটা না বোঝা গেলে অবশ্যই অবশ্যই বলার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন তো আমি যা বলেছি আপনাদের বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, মূলত হচ্ছে আমাদের কি সুমেরীয়, দেখেন আমাদের মূলত একটা অঞ্চল গড়ে উঠেছিল যে সুমেরীয়, বেবিলনীয় আর হচ্ছে গিয়ে এশিরীয় এবং কেলেরীয়। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন দেখি। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে সবাই কাইন্ডলি একটু দ্রুত গতিতে কমেন্ট করেন দেখি আপনারা কেমন বুঝতে পারছেন। মানে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে কোন সালে অবশ্যই বলতে পারেন। দেখেন আচ্ছা সবাই কি বুঝতে পারছেন বলেন দেখি, আপনারা কীভাবে বুঝতে পারছেন যে মেসোপটেমিয়া সভ্যতা আছে, এটা সবাই বুঝতে পারছেন? দেখেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানা, স্যার বুঝতে পারি নাই, একটু একটু বলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ পুনরায় আমি বলার চেষ্টা করব। সো তার আগে আমি আপনাদের অবশ্যই অবশ্যই বলতেছি যে যদি কেউ কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানাতে পারেন যে কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝতে পারেন নাই। হ্যাঁ সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি কে কে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তা কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করেন দেখি, স্যার বুঝতে পারছি, বুঝেছি। আর কেউ আছেন যে বুঝেন নাই? সবসময় মনে হয় মেসোপটেমিয়া সভ্যতা আছে আপনার সবচেয়ে প্রাচীন সভ্যতা, আর এটাকে আমাদের অর্থ হিসেবে হতে পারে কি যে দু নদীর মধ্যবর্তী অঞ্চল হিসেবে এটি গড়ে উঠেছে। মানে কি এইটা দুইটা নদীতে মানে একটা ট্রাইগিস, দজলা ও ইউফ্রেটিস ফুরাত নদীর তীরে কি এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। আর মূলত আমরা প্রধান দেশ হিসেবে বলতে পারি মেসোপটেমিয়া সভ্যতার ইরাক দেশ হচ্ছে প্রধান দেশ, এবং পাশাপাশি আর 4টি দেশ আছে যে তাদেরকে আমাদের মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত বলতে পারি, যে ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই দেশগুলোকে আমরা বলতে পারি যে এই দেশগুলোতে কি মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। আবার মেসোপটেমিয়া সভ্যতা 4টা পর্যায়ে আছে। একটা হচ্ছে আপনার কি আপনার একটা হচ্ছে আপনার সুমেরীয়, বেবিলনীয় এবং এশিরীয় এবং কি আপনি এশিরীয় এবং কি হচ্ছে কেলেরীয়, 4টা পর্যায় আমাদের এই যে মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। আচ্ছা এখন আমরা সুমেরীয়, বেবিলনীয় এবং এশিরীয় এবং কেলেরীয় পর্যায়গুলো জানার চেষ্টা করব। আচ্ছা আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, যদি আর কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই বলতে পারেন, স্যার বুঝতে পারছি। ওকে তাহলে আমরা মেসোপটেমিয়া সভ্যতাটা কি বুঝে গেছি। হ্যাঁ তাহলে আমরা কি মেসোপটেমিয়া সভ্যতাটা বুঝে গেছি। অবশ্যই অবশ্যই আপনার কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কে কে বুঝতে পারছেন, যে মেসোপটেমিয়া সভ্যতাটা কে কে বুঝতে পারছেন। কাইন্ডলি সবাই একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তার মানে বর্তমান মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান অবস্থান কোথায় মেসোপটেমিয়া সভ্যতার, তার মানে বর্তমান অবস্থা আমি আপনাদের প্রশ্ন করি যে বর্তমান অবস্থান মেসোপটেমিয়ার কোথায়, মানে ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া এবং কুয়েতের কিছু অংশ আছে আপনার কি মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। আচ্ছা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝতে পারছি। ওকে আচ্ছা সবাই একটু লিখবেন। হ্যাঁ আমাদের ক্লাসে যারা উপস্থিত আছেন, যারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু আমরা কমেন্টে বলার চেষ্টা করছি আমরা ক্লাসে যুক্ত হয়েছি। আর যদি লেখাটা কোনো প্রকার সমস্যা মনে হয় কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানাতে পারেন। বুঝতে পারছি স্যার, ওকে ইরান তাজবিন নাসিফা, ওকে। আচ্ছা এখন তাহলে আমরা যে আমাদের যে 4টি পর্যায়ে বললাম আমাদের মেসোপটেমিয়া সভ্যতার, সো আমরা সেগুলো কাইন্ডলি একটু দ্রুত সবাই কমেন্টে জানার চেষ্টা করব। হ্যাঁ সবাই একটু দ্রুত, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি যারা এখনও ক্লাসে যুক্ত হয় নাই। আচ্ছা আরও একটা জিনিস সকলে জেনে রাখবেন যে একটা জিনিস সকলে, আচ্ছা যেহেতু আমরা এগুলা জানি না, জানি তাহলে কি এগুলা মুছে দিই। ওকে তাহলে আমরা মোটামুটি এগুলো শিখে গেলাম। এই টাইমে আমাদের যে তথ্য ছিল এই ছিল সব মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে, মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে ছিল। সো আমরা আরও কিছু জিনিস জানার চেষ্টা করি যে মূলত দেখেন ইরাকের পূর্ব নাম ছিল ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া।
ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়, মেসোপটেমিয়। আর একটা আমাদের প্রশ্ন ছিল যে শেষ নির্ভর প্রাচীন সভ্যতা। এই শেষ নির্ভর প্রাচীন সভ্যতা, এই শেষ নির্ভর প্রাচীন সভ্যতাও ছিল কি মেসোপটেমীয় সভ্যতা, তার মানে কি নাম যে ইরাকের পূর্ব নাম ছিল কি মেসোপটেমিয়া এবং শেষ নির্ভর প্রাচীন সভ্যতা হয়েছিল মেসোপটেমীয় সভ্যতা। ওকে, আচ্ছা এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে সবাই কাইন্ডলি একটু দ্রুত হতে কমেন্টে জানানোর চেষ্টা করছিলাম। আচ্ছা এখন আমরা জানবো কি আমরা এখন আমাদের বেবিলনীয় সভ্যতাটা জানার চেষ্টা করব। এখন দেখেন যে বেবিলনীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা। ওকে, আমরা এখন কি বেবিলনীয় সভ্যতা সম্পর্কে কাইন্ডলি একটু জানার চেষ্টা করবো। দেখেন চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, মানে এই বেবিলনীয় সভ্যতার মূল একটা স্তম্ভ ছিল কি, বেবিলনীয় সভ্যতায় আইন প্রণয়নে কি করতো, তারা অনেক কাজ করতো। মানে কি সভ্যতার অবদান দেখেন, যদি আমরা এখানে সভ্যতার অবদান দেখি তাহলে হচ্ছে আপনার আইন প্রণয়ন করে, মানে এই সভ্যতায় আপনার কি হয়, আইন প্রণয়ন হয়। যে আপনাদের অনেক সময় আইন দেখবেন যে এই আইনটা কীভাবে আসলো, এই আপনার মেসোপটেমীয় সভ্যতায় একটা অংশ বেবিলনীয় সভ্যতা, এই বেবিলনীয় সভ্যতার মাধ্যমেই আজকে যে বিভিন্ন আইন প্রণয়ন আছে, এই আইন প্রণয়নগুলো সেখান থেকে তারা সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। আচ্ছা দেখেন এটা স্থপতি কি জানেন, এমোরাইট নেতা হাম্মুরাবি, আপনাদের মনে আছে এইটার স্থপতি হচ্ছে এমোরাইট নেতা, নামটা কি ছিল হাম্মুরাবি না? হ্যাঁ এটার নাম কি ছিল আমাদের হাম্মুরাবি না? এমোরাইট নেতা কি বলতে পারবেন কি, দেখিয়ে বলতে পারেন যে এমোরাইট নেতা কে ছিল, মানে হাম্মুরাবি। মনে রাখেন যে হাম্মুরাবি হচ্ছে কি মেসোপটেমীয় সভ্যতার নেতা। আর বলতেছি যে বেবিলনীয় সভ্যতা মূলত ছিল হলো আপনার আইন প্রণয়ন, মানে আইন প্রণয়নকারী একটা সংস্থার মতো হিসেবে কাজ করতো। আর এমোরাইট নেতা হচ্ছে, দেখেন এই এমোরাইট নেতা হচ্ছে আপনার হাম্মুরাবি। দেখি আপনারা, আচ্ছা আমি আপনাদের একটা জিনিস প্রশ্ন করব, দেখি স্যার এগুলো কি নোট করতে হবে না, খাতা তুলে রাখেন ইনশাল্লাহ, না সমস্যা নাই, আপনারা জাস্ট বুঝেন, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে বোঝেন ইনশাল্লাহ, আপনারা যা শুধুমাত্র একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমি আপনাদের বলছি কি যা শুধুমাত্র সবাই বুঝেন, আর পাই একটু লিখে রাখেন, যে জাস্ট মনে রাখবেন যে আমি এইগুলো নোট দিব, আমি এগুলো নিজেই পিডিএফ একটা আপনাদের পিডিএফ দেবো, বাট আপনারা কেউ 42 এবং 43 নং ক্লাস শেষ হওয়ার পর, আপনাকে দুটি ক্লাস শেষ হওয়ার পর একসাথে পিডিএফ পাবেন। তার মানে কি বেবিলনীয় সভ্যতা সবাই একটু, আমি বলি, আমি কিন্তু আস্তে আস্তে পড়াবো, আপনাদের বুঝতে পারেন যে বেবিলনীয় সভ্যতা আইন প্রণয়ন করছিল কোন সভ্যতায়, যে আইন প্রণয়ন হয় কোন সভ্যতায়, তোমার কি আপনার বেবিলনীয় সভ্যতায়। এবং এই এমোরাইট নেতা হাম্মুরাবি কী করে এই বেবিলনীয় সভ্যতা কী করছিল, প্রতিষ্ঠা করেছিল। বাস এই দুইটা দিন সবাই কি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন এই প্রথম লিখিত আইন আপনার আমরা বেবিলনীয় সভ্যতায় পাই, মানে প্রথম লিখিত আইন, এই যে প্রথম লিখিত আইন, এই লিখিত আইনটাই ছিল আমাদের কোথায় পাই বলেন দেখি, এই প্রথম লিখিত আইনটাই ছিল আপনার বেবিলনে। হ্যাঁ মনে হবে কি, প্রথম লিখিত আইন কোথায় পাওয়া যায়, প্রথম লিখিত আইন আপনার পাওয়া যায় বেবিলনে, কি প্রথম লিখিত আইন পাওয়া যায়। সবাইকে এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যে আর সভ্যতা দেখেন, এই সভ্যতার স্বর্ণযুগ বলা হয়েছিল যে হাম্মুরাবির আমলে, এই হাম্মুরাবির আমলকে বলা হয় কি সভ্যতার স্বর্ণযুগ। এই সভ্যতার স্বর্ণযুগই বলা হয় কোনটা, এই যে হাম্মুরাবির শাসনামলে, হাম্মুরাবির শাসনামলে, মানে কি সভ্যতার, আমরা বলি কি যে সভ্যতার স্বর্ণযুগ, সভ্যতার স্বর্ণযুগ মনে রাখবেন
যে আপনারা বুঝেন ভাই, এইগুলা ইতিহাস বলতে গেলে ভাই আসলে 5-6টা ক্লাস দিয়ে শেষ হবে না। সো আমি চেষ্টা করছি আপনাদের একটু শর্টকাটে মানে বুঝিয়ে দেওয়ার জন্য, মানে যে টাইপের প্রশ্নগুলো আসে আমি সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি কখনো প্রশ্ন আসে যে সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কার শাসনামলকে, সম্পূর্ণ কি যে হাম্মুরাবির শাসনামলকে বলা হয়, যে হাম্মুরাবির শাসনামল কি বলা হয়, হাম্মুরাবির শাসনামলকে বলা হয় যে বেবিলনীয় সভ্যতার অন্যতম সভ্যতার কি স্বর্ণযুগ। তারপর আপনারা আর মনে যে আপনাদের আমি যদি একটা প্রশ্ন করি যে দেখেন হাম্মুরাবির লিখিত আইন ছিল, এই হাম্মুরাবির একটা লিখিত আইন ছিল, মনে আছে দেখেন কুড অফ হাম্মুরাবি, মনে কি হাম্মুরাবি শাসনামলে একটা আইনের কুডের নাম ছিল, আইনের মানে কি হাম্মুরাবির একটা লিখিত আইন ছিল, হাম্মুরাবির লিখিত আইন মনে রাখবেন কি হাম্মুরাবি শাসনামলে একটা লিখিত আইন ছিল, একটা লিখিত কোর্স ছিল। দেখি কে বলতে পারেন, যে এটা কী বলা হয়। আমরা যখনকে বিশেষ পরীক্ষা দিয়েছি, দেখি হাম্মুরাবির লিখিত আইন কোনটা, যে হাম্মুরাবির লিখিত আইনকে কী বলা হয় বলেন দেখি, কেউ নাই হাম্মুরাবির লিখিত আইন বলতে পারেন? ওকে, দেখেন কুড অফ হাম্মুরাবি, কুড অফ কি হাম্বোরাবি, হ্যাঁ হাম্বোরাবি, মনে রাখবেন যে হাম্মুরাবি শাসনামল লিখিত একটা আইন ছিল, সেটার নাম ছিল কি কুড অফ হাম্মুরাবি। কি সবাই এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে এ শাসনামলে একটা আইনের মুখ ছিল ভাই বলেন দেখি, যেমন কি আমাদের একটা আইনের নাম আছে না, কি ভাই বলেন তো, যে আইনের নাম কি, তার মানে আইনের মূল কথা কি বলেন দেখি ভাই। এই যে এই হাম্মুরাবি শাসনামলে আইনের একটা মূল কথা ছিল, আল্লাহ আপনারা কেউ পড়েন নাই, হ্যাঁ দেখেন এই আমাদের কি আছে যে আইনের চোখে কি সবাই সমান, মানে ধনী হোক গরিব হোক মানে সবাই কিন্তু আইনের চোখে সমান। সেক্ষেত্রে হাম্মুরাবি শাসনামলে লিখিত আইন ছিল কি কুড অফ হাম্মুরাবি, এবং তার হাম্মুরাবি শাসনামলে আইনের একটা মূল কথা ছিল। আচ্ছা বলেন দেখি আইনের মূল কথা কেন বলা হয়েছিল, মানে আইনের মূল কথা কী ছিল? কেউ দেখি কে বলতে পারেন বলেন দেখি, কে বলতে পারেন বলেন দেখি। লেখেন এন আই ফর এন আই ফর এন আই, সবাই মনে রাখবেন কি যে এন আই ফর এন আই, তার মানে কি যে চোখের জন্য চোখ যেমন আমাদের কেমন যে আমাদের কি ছিল, মানে আমরা যদি এটাকে ডিটেলভাবে বলার চেষ্টা করি যে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে কি সবাই সমান। এখন আপনাকে দেখলো অন্যভাবে, আরেকজন দেখলো অন্যভাবে, মানে টাকা নিয়ে কি গোষ্ঠী হিসেবে আপনার আইনের প্রতিষ্ঠা করলো, কিন্তু না, কিন্তু আইনের মূল কথাই হচ্ছে, বা আইনের আপনার মূল কথা হচ্ছে কি যে আইনের চোখে সবাই সমান, ওইভাবে এটাকে ইঙ্গিত করছে, বাস মনে রাখবেন। আচ্ছা দেখি কে বুঝতে পারছেন যে আমাকে বলেন দেখি আইনের মূল ছিল কি এন আই ফর আই। আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে আমি জাস্ট আপনাদের প্রশ্ন করবো দেখি কে বলতে পারেন, আমি মানে এটা যদি যদিও আচ্ছা এখন বলেন যে আমি যদি আপনাদের প্রশ্ন করি একটা যে হাম্মুরাবির শাসনামল লিখিত আইন নাম কি, আমি আপনাদের প্রশ্ন করি দেখি পারেন কি না, যে হাম্মুরাবির শাসনামলে হাম্মুরাবির শাসনামলে লিখিত আইনের নাম কি, দেখি কে বলতে পারেন। এখানে প্রশ্ন করলাম, সবাই আনসার করবেন। লিখিত আইনের নাম কি, দেখি কে বলতে পারেন। আর আইনের মূল কথা কী ছিল, সবাই আনসার করেন দেখি, যে আইনের মূল কথা কী ছিল। এই যে আমাদের সভ্যতা ছিল বেবিলনীয় সভ্যতা, এই বেবিলনীয় সভ্যতায় যে আইনের মূল কথা ছিল এবং কি হাম্মুরাবি শাসনামলে লিখিত আইনের নাম কি ছিল। সারা ক্লাসে আমরা উপস্থিত আছি, কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দেবো। হ্যাঁ দেখেন আপনারা পারেন কিনা, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো, যে দেখি আপনারা কেমন বুঝতে পারছেন, সবাই একটু আনসার করেন দেখি। হ্যাঁ
সবাই একটু আনসার করেন দেখি আপনারা কেমন বুঝতে পারছেন দেখি। কোড অফ হাম্বুরাবি, আমাদের ইসরাফিল ভাই আজকে ক্লাসটা আনসার করতেছে, দেখি আর কেউ নাই, আপনার আর কেউ নাই আনসার করার মতো দেখি। সবাই আমরা একটু আনসার করি যে আসলে আমরা যে ক্লাসে যারা আছি, হ্যাঁ সবাই আমরা একটু ক্লাসে থাকার চেষ্টা করি। দেখেন একজন আনসার করেছেন যে কোড অফ হাম্বুরাবি। আচ্ছা আইনের মূল কথা কী ছিল? আচ্ছা আইনের মূল কথা কী ছিল এটা সবাই বলেন দেখি, যে আইনের মূল কথা কী ছিল? সবাই তাহলে আনসার করেন দেখি আইনের মূল কথা কী ছিল। আর মনে রাখবেন ভাই, দেখেন এই যে পৃথিবীর প্রথম কি পঞ্জিকা প্রচলন, পৃথিবীর প্রথম এই যে আমাদের যে পত্রিকা আছে না, পৃথিবীর প্রথম, সবাই মনে রাখবেন এই দেখেন এই সভ্যতা কী কী হয়েছে দেখেন তো ভাই একটু মনে রাখবেন। পৃথিবীর প্রথম পঞ্জিকা প্রচলন, প্রথম পঞ্জিকা মানে আমরা যে পত্রিকা বর্তমানে পড়ি, এই পঞ্জিকা প্রথম প্রচলন শুরু হয়েছিল বেবিলনীয় সভ্যতায়। পৃথিবীর প্রথম পঞ্জিকা প্রচলন শুরু হয়েছিল আপনার কোন কোন সভ্যতায়? এই বেবিলনীয় সভ্যতায় পৃথিবীর প্রথম পঞ্জিকা প্রচলন শুরু হয়েছিল। এবং পৃথিবীর মনে রাখবেন পৃথিবীর প্রাচীনতম সবাই একটু মনে রাখবেন, হ্যাঁ দেখেন পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের দেখেন পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সন্ধান, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সন্ধান হয়েছিল আপনার মানচিত্র সন্ধান। এই পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সন্ধান পাওয়া গিয়েছিল আপনার এই হচ্ছে বেবিলনীয় সভ্যতায়। বেবিলনীয় সভ্যতায় হচ্ছে আপনার কি হয়েছিল যে আপনার যদি প্রশ্ন হয় পৃথিবীর প্রথম পঞ্জিকা প্রচলন কোন সভ্যতায় হয়েছিল, বলবেন বেবিলনীয় সভ্যতা। আবার যদি বলা হয় পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল, এই সেই বেবিলনীয় সভ্যতায়। তার মানে দেখেন এটি গড়ে উঠেছিল মূলত সিরিয়ার। আচ্ছা আমি আপনাদের লিখে দিচ্ছি, একটু সবাই একটু দেখার চেষ্টা করেন। এটি গড়ে তুলেছিল সিরিয়ার মরুভূমি অঞ্চলের এটি গড়েছিল মানে বেবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল সিরিয়ার মরুভূমি অঞ্চলের এমোরাইট জাতি আপনার কি করেছিল এই মেসোপটেমিয়া সভ্যতা আপনাদের কি বেবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল। তার মানে বলেন কি আমাদের যদি আমরা বলতে পারি কি যে চোখের বদলে চোখ, মনে রাখবেন কি ভাই এটা চোখের বদলে চোখ, বাংলা লিখে দিলাম আপনাদের। তার মানে কি NI4 মানে কি চোখের বদলে চোখ। তার মানে দেখেন সিরিয়ার মরুভূমি অঞ্চলের এমোরাইট কি আপনার এমোরাইট জাতি কি করছিল এই বেবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল। বাস এই জিনিসগুলো জানলেই আমাদের বেবিলনীয় সভ্যতার যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আমরা এখানে জেনে গেলাম। ওকে আচ্ছা তাহলে বুঝতে পারছি আমরা সবাইকে আমরা বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে কাইন্ডলি সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেই, আর না বুঝতে পারলেও সমস্যা নাই। না বুঝতে পারলে বলেন স্যার বুঝে নাই, পুনরায় আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো। আইনের চোখে সবাই সমান, তার মানে কি NI4 কোড অফ হাম্বুরাবি। আনসার করেছেন সন্না খাতুন, আনসার করেছেন ইসরাফিল, আনসার করেছেন তারপর ফাতেমা আনসার করেছেন। আচ্ছা আমি ছোট্ট করে আপনাদের একটা প্রশ্ন করি, হ্যাঁ উত্তর দিবেন। আচ্ছা বেবিলনীয় সভ্যতায় কী গড়ে উঠেছিল? বেবিলনীয় সভ্যতায় আপনার আইন প্রণয়ন হয়েছিল। তারপর কি এই বেবিলনীয় সভ্যতার নেতা ছিল কে? এমোরাইট নেতা হাম্বুরাবি। এবং প্রথম লিখিত আইন আপনার কোথায় পাওয়া গেছিল? বেবিলনে। এবং সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কার শাসনামলে? হাম্বুরাবির শাসনামলকে বলা হয় কি সভ্যতার স্বর্ণযুগ। এবং লিখিত আইন ছিল কি কোড অফ হাম্বুরাবি। এবং এই হাম্বুরাবি শাসনামলে আইনের একটি মূল কথা ছিল কি NI4 মানে কি চোখের বদলে চোখ। আমাদের যেমন কি আইনের মূল কথা কি যে
ধ্বনিক যাই হোক কি আইনের চোখে সকলেই সমান। আমাদের যেমন আইনের মূল কথা, তেমন কি বেবিলনীয় সভ্যতার আইনের মূল কথা ছিল যে অ্যান আই ফর আই, মানে কি চোখের বদলে চোখ। আর এই এমোরাইট জাতিটা মানে সে বেবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল মূলত হচ্ছে কি সিরিয়ার মরুভূমি অঞ্চলের এমোরাইট জাতিরা কি এই বেবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল। বাস এইগুলাই হচ্ছে আমাদের বেবিলনীয় সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, আচ্ছা আমাকে সবাই কমেন্ট করেন দেখি, জাস্ট শুধু কমেন্ট করবেন যে স্যার বুঝতে পারছি বা বুঝতে পারি নাই। কে কে বুঝতে পারছেন সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন দেখি। তো কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন এই বিশ্ব সভ্যতার বেবিলনীয় সভ্যতারা কে কে বুঝতে পারছেন, এই বেবিলনীয় সভ্যতার কে কে বুঝতে পারছেন সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন। কে কে বুঝতে পারছেন এই বেবিলনীয় সভ্যতারা কে কে বুঝতে পারছেন সবাই আমাকে কমেন্ট করেন দেখি। আচ্ছা আপনার কি ক্লাসে কেউ নাই একটু বলেন দেখি, আপনার কি কেউ ক্লাসে নাই? আচ্ছা ক্লাসে আমরা যারা আছি সবাই একটু আমরা কাইন্ডলি একটু বলার চেষ্টা করি যে আমরা ক্লাসে কে কে আছি। আচ্ছা দেখি তো ক্লাসে কে কে উপস্থিত হয়েছেন। আজকাল শুধুমাত্র একটুখানি আপনারা হাত তুলবেন, হাত তুলে বোঝা যাবে যে ক্লাসে কে কে উপস্থিত হয়েছেন। হ্যাঁ সবাই একটু আমাকে জানান তো দেখি আজ ক্লাসে কে কে উপস্থিত হয়েছেন। ক্লাসে কে কে উপস্থিত হয়েছেন, ক্লাসে কে কে উপস্থিত হয়েছেন কাইন্ডলি সকলে আমার একটু দ্রুত জানান দেখি কমেন্টে। ওকে, সবাই যারা ক্লাসে এখনও আসি নাই একটু সবাই ক্লাসে চলে আসি আমরা। স্যার বুঝতে পারছি, আমি অনেকদিন পর ক্লাস নিতে তো তাই শুনছি দেখছি। ওকে সমস্যা নাই, শুনেন দেখেন তাহলে বেশ। আমাদের কিন্তু এটা হচ্ছে আন্তর্জাতিক পর্বে ক্লাস, সবাই একটু মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক ক্লাস। সো আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস, আন্তর্জাতিক ক্লাস। যে এই বিশ্ব সভ্যতা আপনার রেনেসাঁ হতে প্রথম বিশ্বযুদ্ধ, এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসে ভাই, অনেক প্রশ্ন আসে। সো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু কাইন্ডলি গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। জাস্ট না বুঝতে পারলে আমাকে জানাবেন স্যার বুঝতে পারিনি, আমি আসলে আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। দেখেন আচ্ছা এই এখন আমরা তাহলে আমাদের কিন্তু সবারই ক্লিয়ার হয়ে গেছে এই বেবিলনীয় সভ্যতা সম্পর্কে। ওকে এইটা আমাদের দেখে আপনারা অনেক জায়গায় অনেক ক্লাস দেখবেন, সো আপনাদের ক্লাসটা অনেক বেটার হবে এবং বেস্ট হবে। সো সবাই একটু দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ, তাহলেই হবে। ওকে আচ্ছা ওকে তাহলে আমরা আমাদের দুটো জ্বালাম। হ্যাঁ একটা হচ্ছে আমাদের মেসোপটেমীয় সভ্যতা এবং কি হচ্ছে আমাদের একটা আমাদের বেবিলনীয় সভ্যতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কি সুমেরীয় সভ্যতা সম্পর্কে। সুমেরীয় সভ্যতা, প্রায় 17টার মতো সভ্যতা আছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা দেখেন এই সুমেরীয় সভ্যতা সবাই একটু ভালো করে মনে রাখবেন। মনে রাখবেন যে সুমেরীয় সভ্যতার আদি অবস্থান ছিল ইরাকে। এই সুমেরীয় সভ্যতার আদি অবস্থান ছিল ইরাকে। ইরাকে ছিল কি সুমেরীয় সভ্যতার আদি অবস্থান। আর এটি খ্রিস্টপূর্ব 4000 অব্দে, হ্যাঁ 4000 অব্দে কী করেছিল, 4000 অব্দে খ্রিস্টপূর্ব 4000 অব্দে কি সুমেরীয় সভ্যতা কি গড়ে আমাদের সুমেরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আর এই সুমেরীয় সভ্যতার দেখেন এই সুমেরীয় সভ্যতার অবদান আছে একটা, যে আমরা বলি না অবদান লিখন পদ্ধতি। এই লিখন পদ্ধতিটা এই সুমেরীয় সভ্যতা থেকে এসেছে। লিখন পদ্ধতি যদি আমরা বলি যেটাকে বলি আমরা কিউনিফর্ম লিখন পদ্ধতি হচ্ছে কোনটা, কিউনিফর্ম। এই কিউনিফর্মটা হচ্ছে আপনার বিয়ের মতো, কার মতো লেখা, বিয়ের মতো লেখা হচ্ছে কি কিউনিফর্মের লেখা। মনে রাখবেন কি এই উদ্ভাবিত লিপির নাম হচ্ছে লিখন পদ্ধতি বা
উদ্ভাবিত লিপির নাম, এটা হচ্ছে কিউনিফর্ম। এটাকে আমরা কি ইংরেজি বিয়ের মতো চেষ্টা করি। আর এই সুমেরু সভ্যতার প্রধান দেবতা ছিল কারা? নাগাল। মানে এই সুমেরীয় সভ্যতার প্রধান দেবতা ছিল হচ্ছে নাগাল। এই নাগাল ছিল কি? তাদের প্রধান দেবতা। সুমেরীয় সভ্যতার প্রধান দেবতা কে ছিল? আচ্ছা প্রশ্ন, আচ্ছা সবাই লেখেন দেখি যে সুমেরীয় সভ্যতার প্রধান দেবতাকে। যদি আমরা বলি ধর্ম মন্দির, আর ধর্ম মন্দির বলতে হলো ধর্ম মন্দির, তাদের ধর্ম মন্দির ছিল, মানে আমাদের যেমন ধর মুসলিমদের জন্য কি আছে? মসজিদ, এবং তাদের ধর্ম মন্দির ছিল কোনটি? আচ্ছা আমরা কেউ বলতে পারি কি মসজিদ? আপনার সবাই মনে রাখবেন কি, দেখেন এই ধর্ম মন্দির হচ্ছে কি জিগুরাত হচ্ছে কি ধর্ম মন্দির। তার মানে এই সুমেরীয় সভ্যতার আদি অবস্থান ছিল ইরাকে, যেটি 400 অব্দে কি ছিল, যেটি কি খ্রিস্টপূর্ব 400 অব্দে কি সভ্যতাটি গড়ে উঠেছিল। আর এই সুমের সভ্যতা একটি অবদান আছে, তবে অন্যতম অবদান হচ্ছে কি লিখন পদ্ধতি, সেটাকে আমরা বলি কি কিউনিফর্ম, যেটা কি বিয়ের মতো প্রকাশ করা হয়। আর সুমের সভ্যতা প্রধান দেবতা ছিল নাগাল এবং ধর্ম মন্দির ছিল জিগুরাত। এই জিনিসগুলো সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় অবদান কি জানেন? সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার চাকা আবিষ্কার। সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। চাকা আবিষ্কার হয়েছিল কোন সভ্যতায়? এই সুমেরীয় সভ্যতায় কি হয়েছিল? চাকা আবিষ্কার হয়েছিল কোন সভ্যতায়? এই সুমেরীয় সভ্যতায় কি আপনার হয়েছিল কি চাকা আবিষ্কার হয়েছিল। সবাই একটু ভালো করে মনে রাখার কি সবচেয়ে বড় অবদান কোনটি? চাকা আবিষ্কার হচ্ছে কি সবচেয়ে বড় আবিষ্কার। আর এই সুমেরীয় সভ্যতার আদি অবস্থান ছিল ইরাকে, অবদান ছিল লিখন পদ্ধতি কিউনিফর্ম, যেটাকে আমরা প্রকাশ করি। প্রধান দেবতা হচ্ছে নাগাল এবং ধর্ম দেবতা হচ্ছে আপনার জিগুরাত। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে কি চাকা আবিষ্কার হয়েছিল আপনার কি আপনার এই চাকা আবিষ্কার হয়েছিল কোন আমলে? এই যে সুমেরীয় সভ্যতায় আপনার চাকা আবিষ্কার হয়েছিল। আচ্ছা দাদা আমি সবাই একটু আনসার করি, দেখেন। আর সুমেরীয় সভ্যতার আয়ের মূল উৎস ছিল কি? দেখেন সুমেরীয় সভ্যতার আয়ের মূল উৎস ছিল সুমেরীয় সভ্যতার আয়ের মূল উৎস ছিল আপনার কৃষি থেকে। তারা কৃষি থেকে কী করতো? তারা কৃষি থেকে কী করতো? তাদের আয়ের মূল উৎস ছিল। আচ্ছা আপনারা কেউ কি জানেন না কিছু সুমেরীয় সভ্যতার সম্বন্ধে? দেখি আপনারা কে কী জানেন, বলার চেষ্টা করেন দেখি। তার মানে কি এই সভ্যতা দেখেন কত জিনিস আবিষ্কার হয়েছে আপনার সুমেরীয় সভ্যতায়। দেখেন এই যে পাটিগণিতের যে সূত্র আছে না, পাটিগণিতের সূত্র, আমরা কি বলতে পারি যে পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার। এই গুণ পদ্ধতি আবিষ্কার হয়েছিল আপনার মানে সুমেরীয় সভ্যতায় আপনার কি পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার হয়েছিল। বাস এই জিনিসগুলো কি সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো কি যে সবাই একটু এই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এখন আরও কিছু জিনিস আপনারা জেনে রাখেন, জাস্ট শুধুমাত্র শেখার জন্য। হ্যাঁ, সবাই একটু ভালো করে জেনে আসবেন। দেখেন এই যে আমাদের যে জলঘড়ি, হ্যাঁ জলঘড়ি, দেখেন যদি আমরা বলি যে এই যে দেখা যায় কি জলঘড়ি, হ্যাঁ আচ্ছা দেখেন জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের অবদান। চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের অবদান কোন জাতি? এই যে ভাই কি জাতি ভাই? সুমেরীয় জাতি। মনে হয় কি জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের অবদান হয়েছিল এই সুমেরীয় সভ্যতায়। আর এদের তো আমাদের আদি অবস্থান করেছিল ইরাকেই ছিল। হ্যাঁ, সবাই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা আরও একটা জিনিস আপনারা জানেন, এখানে ভুলে গেছিলাম, দেখেন এই যে আমরা কি পেলাম ভাই? লিখন পদ্ধতি কিউনিফর্ম। মনে রাখেন এই
লিখন পদ্ধতিতে একটা কি ছিল, একটা মহাকাব্য ছিল। কি ছিল ভাইয়া? একটা মহাকাব্য ছিল, মানে কিউনিফর্ম লিপিতে লেখা একটা আপনার বিখ্যাত মহাকাব্য ছিল। দেখি এই মহাকাব্যের নাম কি? এই লিখিত মহাকাব্যের নাম হলো গিলগামেশ। গিলগামেশ। মনে রাখবেন কি, যে লিখন পদ্ধতিতে কিউনিফর্ম লিপিতে লেখা একটি মহাকাব্য ছিল, মহাকাব্যটির নাম ছিল হলো গিলগামেশ। এই জিনিসগুলো সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন, আমাকে জানান দেখি একটু। দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন, দেখি কে কে বুঝতে পারছেন কতটুকু, কে কে বুঝতে পারছেন কতটুকু আমার জানান দেখি একটু। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের ক্লাসে কে কে উপস্থিত আছি সবাই একটু হাত তুলি দেখি, মানে একটু হাত তুলি দেখি। তার মানে কি, জলগড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের অবদান এই সুমেরীয় সভ্যতায়। আর আদি অবস্থান যদি হয় ইরাকে, তার মানে অবদান ছিল লিখন পদ্ধতি, লিখন পদ্ধতি লিপিতে একটা বিখ্যাত মহাকাব্য ছিল, মহাকাব্যটির নাম হচ্ছে গিলগামেশ। আর এই প্রধান দেবতা হচ্ছে আপনার নাগাল, ধর্মমন্দির, জিগুরাত। সবচেয়ে বড় অবদান হচ্ছে কি চাকা আবিষ্কার। আর আয়ের মূল উৎস ছিল কৃষি এবং পাটিগণিতে গুণ পদ্ধতি আবিষ্কার হয়েছিল কি এই সুমেরীয় সভ্যতায়। আর যদি আমরা বলি যে জলগড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারের অবদান, কাদের অবদান বেশি? সুমেরী সভ্যতার অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, তারা বুঝতে পারছে, তারা সবাই কাইন্ডলি আমরা একটু কমেন্ট করে দিয়ে স্যার বুঝতে পারছি, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তী স্টেপে চলে যেতে পারি। বা ইতিহাস, ইতিহাস আমাদের কি সবসময় কঠিন মনে হবে। এবং আজকে আকি ইসলাম, আপনি কি ক্লাসে আছেন? দেখি তো, আকি ইসলাম আপনি কি ক্লাসে আছেন? আকি ইসলাম আপনি কি ক্লাসে আছেন? দেখি, ওকে ক্লাসে আছেন। আর কে কে ক্লাসে আছেন? আপনারা তো আজকে কথা বললেন আমার সাথে কেউই। দেখি, আকিকে পাইছি, ফাতেমাকে পাইছি, ইসরাফিলকে পাইছি। আচ্ছা, কে কে বুঝতে পারেন? আমি আপনাকে প্রশ্ন করি যে সুমেরীয় সভ্যতার আদি অবস্থান কোথায়? বলেন দেখি, সুমেরীয় সভ্যতার আদি অবস্থান কোথায়? আকি ইসলাম আপনাকে কিন্তু ওই আমার ওই যে মেসেঞ্জার গ্রুপে আপনাকে এড করেছিলাম, মানে মেসেঞ্জার এড করেছিলাম। আপনি যদি কোনো প্রকার নোট সমস্যা হয় কাইন্ডলি আমাকে মেসেঞ্জারে নক দেবেন। হ্যাঁ, আমি মেসেঞ্জার এড করে দেবো আপনাকে। আচ্ছা, তাহলে আমরা কি পাটিগণিতের গুণ পদ্ধতি কি? পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার হয় কোন সভ্যতায়? মেসোপটেমিয়া সভ্যতায়, কি সুমেরীয় সভ্যতায় আবিষ্কৃত হয়। সবাই কি স্যার এগুলি কমন পড়ার সম্ভাবনা কেরম? ভাই 100%, 100% এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, 100% একটা কমন থাকবেই, একটা বা দুইটা কমন থাকে, কমন থাকে। আমি তো আগেই বলছি ভাই, মানে যতটুকু পরিশ্রম দিয়ে পড়াবো, খালি কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, একদম 100% পাবেন। আচ্ছা, দেখি আমরা কে কে বুঝতে পারছি, আজকে আমাদের ওই যে বললাম না, আমাদের রূপসী বাংলা আপু তো আজকে নাই মনে হয়, হ্যাঁ, ক্লাস থেকে চলে গেছে তিনি। আসলে ইতিহাস ভাই একটু কঠিন মনে হবে, সো সবাই একটু সভ্যতাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ওকে, দেখেন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু সুমেরীয় সভ্যতা আমরা কি বুঝে গেছি। 1.5 ঘন্টা একটি ক্লাস হবে, সো সবাই থাকেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। আচ্ছা, তার মানে এখন আমাদের মোটামুটি কিন্তু আমাদের যে সুমেরীয় সভ্যতা শেষ। এখন আমরা আসি হলো এশিয়ার সভ্যতাটা সবাই একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, এশিয়ার সভ্যতা, ওকে, সবাই একটু মনোযোগ দেন। দেখেন, আপনার এশিয়ার সভ্যতা, এই এশিয়ার সভ্যতা একটা মজার জিনিস আপনাদের শিখিয়ে দিই। এশিয়ার সভ্যতা দেখেন, এই এশিয়ার সভ্যতার আপনাদের একটা মজার জিনিস শিখিয়ে দিই। এই এশিয়ার সভ্যতা গড়ে উঠেছে বেবিলন থেকে 200 মাইল দূরে টাইগ্রিস নদীর তীরে। এই এশিয়ার সভ্যতা বেবিলন থেকে 200 মাইল দূরে, মনে রাখবেন কি আপনার কি, যে বেবিলন থেকে 200 মাইল দূরে উত্তরে টাইগ্রিস নদীর তীরে, 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এই বেবিলন সভ্যতা, স্ত্রী সভ্যতা গড়ে উঠেছিল। বেবিলন 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর
তীরে কী করছিল আমাদের, মনে রাখবেন যে এশীয় সভ্যতা বেবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এই এশীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই এশীয় সভ্যতা আপনাদের কিছু মজার জিনিস আপনাদের আজকে বলে দিই যে তার মানে এই সভ্যতা বেবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে কি আমাদের এশীয় সভ্যতা গড়ে ওঠে। এই যে বৃত্তকে যে 360 ডিগ্রি বাঁকছে না ভাই, দেখেন আমরা যে এই বৃত্তকে দেখেন আমরা যে আজকে এই বৃত্তকে বলি না বৃত্ত কোণ কত 360 ডিগ্রি, এই বৃত্ত থেকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করছে। এ দেখেন এই বৃত্তকে যে 360 ডিগ্রি কোণে বিভক্ত করছে, এই 360 ডিগ্রি কোণটা এই এশীয় সভ্যতার মাধ্যমে গড়ে উঠেছে। আচ্ছা, বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ, সবাই মনে কি বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ, 360 ডিগ্রি কোণে কী করেছিল, ভাগ করেছিল। 360 ডিগ্রি কোণে ভাগ করেছিল কোন সময়ে, এশীয় সভ্যতাকে বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করেছিল। আচ্ছা, সবাই একটু ভালো করে মনে রাখবেন। দেখেন দেখেন পৃথিবীর অক্ষাংশে ও দ্রাঘিমাংশে ভাগ, মনে রাখবেন কি ভাই, পৃথিবীর অক্ষাংশে ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল কি এই বিশ্ব, পৃথিবীর অক্ষাংশে ও দ্রাঘিমাংশ। আপনারা যে পৃথিবীর আপনি যখন একটা মানচিত্র দেখবেন যে আপনার একটা অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ আছে। হ্যাঁ, এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে বিভক্ত করছে কারা, এই যে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে শনাক্ত করছে হলো এই এশীয় সভ্যতার লোকেরা, মানে কি এশীয় সভ্যতাই। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এই এশীয় সভ্যতা কি যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার, যুদ্ধে দেখছেন কত উন্নত ছিল, যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার কোন সময়, এশীয় সভ্যতা এসে লোহার অস্ত্র ব্যবহার, লোহার অস্ত্র ব্যবহার। এই জিনিসগুলো সবাইকে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আর এখানে এই যে ব্রোঞ্জের ভাস্কর্য আছে না, ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি, ব্রোঞ্জের কি ভাস্কর্য তৈরি হয়েছিল কোন সভ্যতায়, এই যে ব্রোঞ্জের ভাস্কর্য আপনার তৈরি হয়েছিল এই এশীয় সভ্যতায় কি আপনার কি ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি হয়েছিল। সবাই একটু ভালো করে এগুলা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু কি এই জিনিসগুলোকে ভালো করে মনে, কি এশীয় সভ্যতা কি বৃত্তকে 360 ডিগ্রি ভাগ করেছিল, পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশ এই যুগেই আপনার গড়ে উঠেছিল, মানে কি এই যুগে আপনার কী করা ছিল, মানে তার শনাক্ত করেছিল। এবং যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করেছিল কি এশীয় সভ্যতাই। এবং ব্রোঞ্জের যে ভাস্কর্য তৈরি করা যায় এটা আপনার কী করেছিল এশীয় সভ্যতাই। এবং বেবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে আপনার কী করেছিল এই এশীয় সভ্যতা গড়ে উঠেছিল এই এশীয় সভ্যতা। তার মানে আমরা কিন্তু মোটামুটি এশীয় সভ্যতা সম্পর্কে সব কিছুই জেনে গেলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, সবাই একটু দেখেন তো দেখি আপনাদের কি এশীয় সভ্যতা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনাদের আজকে এত চুপ কেন ভাই? আপনারা সবাই আজকে এত চুপ কেন বলুন দেখি আমাকে একটু, আপনারা সবাই আজকে এত চুপ কেন? হ্যাঁ, আপনারা আজকে যে চুপ হয়েছেন রে ভাই, মানে এমন অবস্থা হয়েছে, মানে ক্লাসে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলা, ময়মনসিংহ, আমাদের ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন তো ভাই বুঝতে পারছেন কিনা, আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টিতে বলি। দেখেন, আমাদের মনে হতে পারে যে আমাদের ইতিহাস ঐতিহ্য আসলে আমাদের পড়তে গেলে অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, সো আপনাদের যে আজকে জিনিসটা পড়ালাম এশীয় সভ্যতা, আমি চেষ্টা করেছি কি নানান আঙ্গিকে পড়ানোর জন্য। কারণ কি জানেন, যাতে আমাদের ওই যে বড় পড়া থেকে বেরিয়ে একটু গুছিয়ে পড়লে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। সো আপনারা সবাই একটু সিরিয়াস হন, আপনারা ইনশাল্লাহ সবাই সিরিয়াস হলে কি আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা,
এশীয় সভ্যতা। হ্যাঁ, আমরা কী কী শিখলাম? বেবিলনীয় সভ্যতা শিখলাম, এশীয় সভ্যতা শিখলাম, তারপরে আমাদের সুমেরীয় সভ্যতা শিখলাম এবং মেসোপটেমীয় সভ্যতার মতো আমাদের মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে কি মেসোপটেমীয় সভ্যতা। ওকে, দেখেন বুঝতে পারছেন কি না? আচ্ছা, এই এতক্ষণ যে আমি বকবক করতেছি আপনারা কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন। আমি দেখতে চাই যে আপনারা কেমন বুঝতে পারছেন, সবাই একটু কমেন্ট করেন দেখি। কথাগুলো কি সবাই শুনতেছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারি। ওকে, আচ্ছা 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 ওকে, সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেখি তাদের ক্লিয়ার হয়েছে। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেখি। হ্যাঁ, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেখি। আপনারা ক্লিয়ার লিখলে আমি আপনাদের ক্লিয়ার দেখতে চাই। ওকে, আমাদের যে কয়েকজন ভাই বোন যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আপনাদের আমার প্রতি মন গলাইছে যে আপনারা ক্লাসে আছেন। আপনারা শুধুমাত্র জাস্ট একটু কমেন্ট করে দেবেন যে আপনারা ক্লাসে কে কে আছেন। বুঝছি স্যার, শরীফ আক্তার শাম্মী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শরীফ আক্তার শাম্মী, রাত্রি রয়, কল্যাণী মণ্ডল এখন থেকে নিয়মিত ক্লাস করবে। আর রাত্রি রয় সে প্রতিদিন ক্লাস করে, এটা খুব ভালো লাগে। যাক, মেয়েটার মধ্যে জব পাওয়ার অনেক ইচ্ছা আছে। যাক, আমিও ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চতে চেষ্টা করব। প্রিয় ভাই বোন, আমার শুধু প্রাইমারি ব্যাচ নয়, ইনশাল্লাহ আগে হায়াত রাখছে জবের জন্য। আপনারা ইনশাল্লাহ আমাকে সর্বোচ্চ পরিমাণ পাবেন। 20 তারিখে কোর্স শেষ করে দেওয়ার পর আপনাদের পরীক্ষা হবে, তারপর যে জিনিসগুলো ঘাটতি আছে ওইগুলো ফিল আপ করে দেওয়া হবে। এবং আমি চেষ্টা করতেছি আসলে একটা শিট বানানোর জন্য। শিট বানানো কিন্তু আপনাদের অনেক খরচ পড়ে যায়, যদিও লাগে আপনারা চেষ্টা করে যে একটু ইনভেস্ট করার জন্য, যদি লাগে ইনশাল্লাহ সবাই ইনভেস্ট করবেন। তো শিট বানালে আপনারা সবাই ইনভেস্ট করবেন, মানে কিছু টাকা ইনভেস্ট করেন সবাই, মানে যারা ইনভেস্ট করবেন তাদেরকে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমরা এখন জানবো কি ক্যালোরীয় সভ্যতা। আমরা এখন জানবো কি ক্যালোরীয় সভ্যতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে সবাই একটু সবাই একটু দেখেন সবাই একটু ভালো করে মনে রাখবেন যে ক্যালোরীয় সভ্যতা, এই ক্যালেডীয় সভ্যতা, মজার জিনিস হচ্ছে ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয় সভ্যতা, এই ক্যালেডীয় সভ্যতা সবাই একটু গভীর মনোযোগ দিবেন। এই যে 7 দিনের সপ্তাহ দেখেন, 7 দিনে কি সপ্তাহ দেখেন ভাই, আজকের দিনটা কিন্তু এমনি আস নাই। 7 দিনের সপ্তাহ এই ক্যালেডীয় সভ্যতার সময়ে কি এগুলা শনাক্ত করা হয়েছে যে 7 দিনে সপ্তাহ। দেখেন তারপর যে প্রতিদিন 12 জোড়া ঘন্টায় ভাগ করা পদ্ধতি, প্রতিদিন 12 জোড়া, প্রতিদিন 12 জোড়া, প্রতিদিন 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি। 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি, ঘন্টায় ভাগ করার পদ্ধতি। বললাম কি 7 দিন সপ্তাহ, প্রতিদিন 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি। তারপর হচ্ছে আপনার কি বেবিলনের শূন্য উদ্যান তৈরি, যে বেবিলনের শূন্য উদ্যান তৈরি মনে রাখবেন কীভাবে বলেন তো? এই যে বেবিলনে যে আপনাদের শূন্যতা আছে না, বেবিলনের শূন্য তৈরি। তারপর হচ্ছে আপনার 12 নক্ষত্রের সন্ধান, এই সবও এই ক্যালেডীয় সভ্যতায় শনাক্ত হয়েছে। 12 নক্ষত্রের সন্ধান, 12 নক্ষত্রের সন্ধান সবাই লেখেন। হ্যাঁ, সবাই একটু পাইলে লেখার চেষ্টা করেন। 12 নক্ষত্রের প্রতিদিন 12 জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে 12 নক্ষত্রের সন্ধান দেন। তারপরে হচ্ছে আপনাদের এই যে দেখে মনে হয় কি এই বেবিলনের শূন্য উদ্যান তৈরি করে চাদু নেবজার। হ্যাঁ, মনে হয় কি এই বেবিলনের শূন্য উদ্যান তৈরি করেন কে? রাজা সাত নেবুজার, রাজা সাত নেবুজার। সবাই কি এই জিনিসটা ভালো করে মনে রাখা আছেন কি? সাত নেবুজার। হ্যাঁ, যারা উপস্থিত আছেন তারা সবাই বলেন তো চাঁদ নেবুজার কি? এই রাজা চাঁদ নেবুজার কি বেবিলনের শূন্য উদ্যান তৈরি করেন। ওকে, আপনারা ধর বুঝতে পারছেন। হ্যাঁ,
আমার মনে রাখবেন ভাই, চাঁদ নেবুজার পরাজিত হয়, আপনাদের একটা কথা বলে দিই যে চাঁদ নেবুজার পরাজিত হয়েছিল মানে পারস্যের আক্রমণে কি চাঁদ নেবুজার পরাজিত হয়েছিল। পারস্যের আক্রমণে, হ্যাঁ, পারস্যের আক্রমণে কি চাঁদ নেবুজার কি হয়েছিল, আক্রমণের মুখে চাঁদ নেবুজার কি হয়েছিল, পতন হয়েছিল কার, চাঁদ নেবুজারের পতন হয়েছিল। তার মানে কি পারস্যের আক্রমণের মুখে চাঁদ নেবুজারের রাজা চাঁদ নেবুজার, এটা কিন্তু ভাই চাঁদ নেবুজার ছিল। দেখেন সেটা বেবিলনের শূন্যত করেছিল রাজা চাঁদ নেবুজার, এবং চাঁদ নেবুজারের পতন হয়েছিল পারস্যের আক্রমণের মুখে কী হয়েছিল, আপনার পতন হয়েছিল। মোটামুটি এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যদি আমি আপনাদের বলি। আচ্ছা দেখেন তো, আমি আপনাদের যতগুলো কথা বলেছি আপনারা কি বুঝতে পারছেন? দেখেন তো প্রিয় ভাই বোন আমার, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা যারা বুঝতে পারছেন আমাকে সবাই কমেন্ট করেন দেখি, স্যার বুঝতে পারছি। সবাই কমেন্ট করেন, দেখি বুঝতে পারছেন। ক্লিয়ার স্যার। জান্নাতুল ফেরদৌস টুম্পা আপু ক্লাস যুক্ত হয়েছেন, এটা তো সালামটা জানাতে পারেন, স্যার কেমন আছেন জিনিসটা জিজ্ঞাতে পারেন, জিজ্ঞান থেকে একটু দেখি। আচ্ছা এই ছিল আমাদের কেলেরীয় সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। সো সবাই একটু দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই আমরা যদি বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করে দিই স্যার বুঝতে পারছি। আমরা পরবর্তী সভ্যতাগুলোতে যেতে পারি, আমরা আজকে অনেকগুলো সভ্যতা নিয়ে আলোচনা করব। সবাই একটু ক্লাসে থাকার চেষ্টা করেন শেষ পর্যন্ত। দেখেন ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আমাদের এই সভ্যতা সম্পর্কে। 7 থেকে 8টা সভ্যতা জানার চেষ্টা করবো আজকে আমরা, 7 থেকে 8টা সভ্যতা জানার চেষ্টা করব। যদি কেউ পারেন নোট করে, না নোট না কত সমস্যা নেই, আমি আপনাদের ইনশাল্লাহ তো নোট দেবই। তারপর আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করেন, আপনারা সিরিয়াস হয়ে পড়াশোনা করলেই হবে। আচ্ছা সবাই একটু, আমরা আরও কিছু সভ্যতা দেখেন, আমরা এখন ছোটো ছোটো করে একটি সভ্যতা জানার চেষ্টা করব। এই সভ্যতাগুলো অল্প অল্প জানলেই আমাদের হয়ে যাবে। সবাই একটু জানার চেষ্টা করেন। হ্যাঁ দেখেন হিব্রু সভ্যতা, হ্যাঁ আমি আপনাদের অনেকগুলো কথা বলতেছি। দেখেন ভাই হিব্রু সভ্যতা প্রায় 17-18টার মতো সভ্যতা আছে, যেগুলো জানলে আমাদের লেখেন যে এই হিব্রু সভ্যতা গড়ে ওঠে আপনার জেরুজালেমকে কেন্দ্র করে, আপনার আপনার হিব্রু সভ্যতা গড়ে ওঠে, হিব্রু সভ্যতা মানে কি, কোন সভ্যতা কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে ওঠে, যে জেরুজালেমকে কেন্দ্র করে কি হিব্রু সভ্যতা গড়ে ওঠে। দেখেন এই হিব্রু জাতির বর্তমান বাস করে ইসরায়েলে, কার কোন দেশে, এই ইসরায়েলে, হ্যাঁ ইসরায়েলে হচ্ছে কি এই হিব্রু জাতির বসবাস। কোন জাতির, এই হিব্রু জাতির বসবাস হচ্ছে কোথায়, দেখেন ইসরায়েল, হ্যাঁ ইসরায়েলে হচ্ছে কি এই হিব্রু জাতির বসবাস, ইসরায়েল হচ্ছে কি আমাদের এই হিব্রু জাতির বসবাস, আমাদের কেন জাতি। আর এই সবাই একটু ভালো করে মনে রাখবেন, হ্যাঁ এই হিব্রুকে বলা হয় মূলত একটি ভাষার নাম। হিব্রু হচ্ছে একটি ভাষার নাম, এই ভাষার নাম হচ্ছে কি হিব্রু। মূলত হিব্রু হচ্ছে কি একটা ভাষার নাম। আমি আবারও বলতেছি যে হিব্রুটা কি, হিব্রু হচ্ছে কি একটা ভাষার নাম। এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভাষা। এই হিব্রু ভাষাটা হচ্ছে কি পৃথিবীর প্রাচীনতম ভাষা। পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে কোনটা, পৃথিবীর প্রাচীনতম ভাষা। আগে যেমন আমাদের প্রাচীনতম সভ্যতা ছিল, এটা আমাদের হিব্রু সভ্যতা, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভাষা। পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটা, পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে হিব্রু ভাষা। ওকে সবার মনে রাখবেন তো। দেখেন যদি বলা হয় হিব্রু শব্দের অর্থ কি,
হিব্রু শব্দের অর্থ হচ্ছে কি নিচু বংশের লোক বা যাযাবর লোক, মানে যাদের জন সম্পত্তি কিছু নাই, নিচু বংশের লোক। আমরা যে হিব্রুটা বুঝি পৃথিবীর প্রাচীনতম ভাষা বা ভাষার নাম, তার মানে এই হিব্রু শব্দের অর্থ কী বলুন তো ভাই? এই হিব্রু শব্দের অর্থ কী? এই হিব্রু শব্দের অর্থ, এই হিব্রু শব্দের অর্থ হচ্ছে যে নিচু বংশের লোক বা যাযাবর। নিচু বংশের লোক যাযাবর মানে কি? যাদের কি ঘর বাড়ি কিছুই নাই, যাদের ঘর বাড়ি কি কিছুই নাই, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় হিব্রু জাতি বা হিব্রু সভ্যতা। মানে এই হিব্রু সভ্যতা মূলত ওই যে বললাম না, আমাদের যে প্রাচীন সভ্যতাগুলো আছে ওই সভ্যতা অন্তর্ভুক্তির সভ্যতা হচ্ছে কি আমাদের হিব্রু সভ্যতা। তার মানে কি পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে হিব্রু ভাষা, এবং শব্দ হচ্ছে কি যে হিব্রু শব্দ অর্থ হচ্ছে কি নিচু বংশের লোক বা যাযাবর। তাহলে আমরা কি গরিব শ্রেণীর লোকগুলোকে আমরা কি গরিব শ্রেণীর লোক বলে থাকি। ওকে, আচ্ছা, তার মানে আমাদের মোটামুটি এই হিব্রু সভ্যতা সম্পর্কে আমাদের যে গুরুত্বপূর্ণ ছিল আমরা জেনে গেলাম। হ্যাঁ, এইটাই ছিল আমাদের হিব্রু সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আর যদি আমরা আরেকটা সভ্যতা বলি যে মায়া সভ্যতা, এই মায়া সভ্যতার অবস্থান ছিল, দেখেন এইটা সিম্পল যে মায়া সভ্যতা, এই মায়া সভ্যতা অবস্থান হচ্ছে কি মধ্য আমেরিকা অবস্থান। মায়া সভ্যতার অবস্থান হচ্ছে মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা হচ্ছে কি আপনার মায়া সভ্যতার অবস্থান। অধিকাংশ মনে করে কি মেক্সিকোতে কি মায়া সভ্যতা গড়ে উঠেছে। অধিকাংশ মনে করে মেক্সিকো লেখেন যে এই মায়া সভ্যতা অবস্থান হচ্ছে কি মধ্য আমেরিকা, অধিকাংশ মনে করে কি এটা মেক্সিকো। ওকে, সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, সবাই তো বুঝতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ এই দুটো একটু মুছে দিই এবং পরবর্তী সভ্যতায় যাওয়ার চেষ্টা করি। তার মানে সবাই ক্লিয়ার? দেখেন তো সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হলে বলেন দিই কমেন্টে, স্যার বুঝতে পারছি। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবাই আমি আবার বলতেছি যে হিব্রু সভ্যতা হচ্ছে জেরুজালেমকে কেন্দ্র করে কি এই সভ্যতা গড়ে উঠেছিল, আর এই সভ্যতা ভাষা হচ্ছে কি ইসরায়েলে, আর এই হিব্রু হচ্ছে একটা ভাষার নাম। আর পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে কোনটা? হিব্রু ভাষা, এবং হিব্রু শব্দের অর্থ হচ্ছে কি নিচু বংশলোক বা যাযাবর। আর মায়া সভ্যতা, এই মায়া সভ্যতা অবস্থান ছিল মধ্য আমেরিকা, অনেকের মধ্যে কি মনে করে এটা মেক্সিকো। এই জিনিসগুলো সবাই ভালো করে মনে রাখবেন। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু জেনে গেলাম। দেখি আমাদের ক্লাসটা কয় মিনিট গেছে? আমাদের ক্লাস গেছে 1 ঘন্টা 8 মিনিট। হ্যাঁ, আমরা আর 10-12 মিনিট ক্লাসটা রাখবো, 10-12 মিনিট ক্লাসটা রাখার চেষ্টা করব। ওকে, পরবর্তী ক্লাসটা আমি অনেক বেশি করে পড়াবো। যা যা পড়াচ্ছি সবাইকে নোট করে রাখবেন, এবং আজকে ক্লাস শেষে দেখবো যে কে ক্লাসে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখবো ইনকা সভ্যতা। আচ্ছা, আমি যতগুলো প্রশ্ন করলাম আপনাদের শেষে কিছু প্রশ্ন করবো, সবাই ক্লাস থাকেন। দেখেন, এই ইনকা সভ্যতার ভিত্তি হচ্ছে মনে রাখবেন কি ইনকা সভ্যতার ভিত্তি। ইনকা সভ্যতার ভিত্তি হচ্ছে 1433 থেকে মেবি 1438 থেকে 1533, 1438 থেকে 1533 খ্রিস্টাব্দ হচ্ছে কি 1533 খ্রিস্টাব্দ হচ্ছে কি ইনকা সভ্যতার ভিত্তি। ইনকা সভ্যতার ভিত্তি কি 1438 থেকে 1533 খ্রিস্টাব্দ কি ইনকা সভ্যতার ভিত্তি। আর এই ইনকা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। শব্দের অর্থ কি
যুদ্ধবাজ হচ্ছে কি ইনকা শব্দের অর্থ, যুদ্ধবাজ। ইনকা শব্দের অর্থ হচ্ছে কি, ইনকা শব্দের অর্থ হচ্ছে কি যুদ্ধবাজকে আমরা কি বলি, ইনকা বলি। হ্যাঁ, সবাইকে এই জিনিসকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আর সবচেয়ে আধুনিক সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। সবচেয়ে যদি আধুনিক সভ্যতা বলি, সবচেয়ে আধুনিক সভ্যতা, সবচেয়ে আধুনিক সভ্যতা, সবচেয়ে আধুনিক সভ্যতা হচ্ছে কোনটা, এই ইনকা সভ্যতা হচ্ছে আর আধুনিক সভ্যতা। সবাই মনে রাখবেন কি, এই ইনকা সভ্যতা হচ্ছে কি, ইনকা সভ্যতা হচ্ছে কি সবচেয়ে আধুনিক সভ্যতা। আচ্ছা, দেখেন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়। দেখেন ইনকা সভ্যতার মাচু পিছুতে, হ্যাঁ মাচু পিছুতে কি ইনকা সভ্যতা, মাচু পিছুতে কি ইনকা সভ্যতার, মাচু পিছুতে কি মাচু পিছুতে কি ইনকা সভ্যতার ধ্বংস পাওয়া যায়। মাচু পিছুতে কি ইনকা সভ্যতার কি ধ্বংসাবশেষ পাওয়া যায়। ও আর বলে কি সর্বপ্রথম পানির সাহায্য সেচ পদ্ধতি, সর্বপ্রথম পানির সাহায্যে, সর্বপ্রথম কি বলেন দেখি কে, দেখি জিনিসটা কেন সর্বপ্রথম দেখি কে বলতে পারেন, সবাই একটু কাইন্ডলি বলার চেষ্টা করেন দেখি। পানির সাহায্যে সেচ পদ্ধতি, পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার, সেচ পদ্ধতি আবিষ্কার, তার মানে কি সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করেছিল ইনকা সভ্যতায়। কোন সভ্যতায় ভাইয়া, এই যে ইনকা সভ্যতায়। ইনকা সভ্যতায় কি সর্বপ্রথম কি পানির সাহায্যে কি সেচ পদ্ধতি আবিষ্কার করেছিল কি ইনকা সভ্যতায়। সবাই একটু বুঝে নেবেন। হ্যাঁ, আচ্ছা, না বুঝতে পারলে সমস্যা নাই, আপনারা সবাই আমাকে জানাবেন স্যার বুঝতে পারি নাই, ইনশাল্লাহ আমি পুনরায় বুঝে দেবো। বাস এইগুলো হচ্ছে আমাদের ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ তথ্য। যদি কোনো প্রশ্ন আছে, ইনকা শব্দের অর্থ কি যুদ্ধবাজ, আর ইনকা সভ্যতার ভিত্তি হচ্ছে 1438 থেকে 65 খ্রিস্টাব্দ। আর ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় মাচু পিচ্চুতে। আর সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করেছিল ইনকা সভ্যতায়। সবাই এই জিনিসগুলো ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, যদি কারো কোনো কিছু জিনিস বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন বলেন দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন, বলেন দেখি কতটুকু বুঝতে পারছেন। আজ ক্লাসে কি পিডিএফ দিবেন? নিশাত, আপনি কিন্তু ক্লাসে খুব সিরিয়াস, হ্যাঁ একটু চেষ্টা করেন ক্লাসে মিস দিয়েন না, কারণ আপনি তো সবার থেকে অন্যরকম একটা স্টুডেন্ট। সো ক্লাসে মিস দিয়েন না, হ্যাঁ সবাই চেষ্টা করেন ক্লাস দেখার জন্য। আর সে আমার প্রত্যেকটা বেসের সাথে যুক্ত আছে নিশাত, হ্যাঁ মেয়েটা অনেক ভালো। সো দয়া করি আল্লাহ তার সকল সমস্যা দুঃখ দেখ, আমাদের বেসে প্রত্যেকটা মেয়ে ভালো, প্রত্যেকটা ভাইয়াই ভালো। হ্যাঁ, মানে ক্লাসের প্রতি অনেক ভাই দেখছি আমি, ক্লাস খুব ডেডিকেটেড। বেশি ইসরাফিল ভাইয়া আছে ক্লাসে একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। ইসরাফিল ভাই আপনার জন্য মন থেকে অনেক দোয়া রইলো। ইসরাফিল ভাই আপনি যদি কোনো জিনিস না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। আর নিশাত, আমি ক্লাসে পিডিএফ দেবো 42 নম্বর এবং 43 নম্বর ক্লাস শেষে পিডিএফ দিব। এই 42 এবং 43 নং ক্লাস শেষে তোমাদের পিডিএফ দেবো। হ্যাঁ, কেমন? সো কেউ রাগ করো না। আমাকে আবার সবাই বলেন দেখি আমি যতটুকু বুঝলাম বুঝতে পারছেন। আর যদি কেউ বলেন স্যার ক্লাসটা কন্টিনিউ রাখেন, ক্লাস কন্টিনিউ রাখবো। আচ্ছা, সবাই একটু বলেন দেখি ক্লাসকে আরও কন্টিনিউ রাখবো কিছুক্ষণ? সবাই একটু বলেন দেখি ক্লাস কি আরও কিছুক্ষণ কন্টিনিউ রাখবো? আমরা সবাই একটু বলার চেষ্টা করি দেখি ক্লাসটা কি আরও কিছুক্ষণ কন্টিনিউ রাখবো, নাকি ক্লাসটা এখানে শেষ করে দেব? তাহলে আমাদের কিন্তু পরবর্তী ক্লাসটা 2 ঘন্টা হবে। হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাসটা 2 ঘন্টা হবে। কেউ আবার আফসোস করেন না, রাগারাগি করেন না ইনশাল্লাহ। আজ ক্লাসে পিডিএফ দেবো না। ওকে, আমি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আচ্ছা, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস আজকে কে ছিলেন?
একদম শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসে কে কে ছিলেন? আমি ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আচ্ছা আমাকে সবাই কমেন্ট করে দেখি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস আজকে কে ছিল? সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ, শুরু থেকে আমাদের শরীফা আক্তার স্বামী, ধন্যবাদ বোন। কন্টিনিউ করেন, আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছেন 1 ঘন্টা 15 মিনিট ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসটা একটু লং টাইম হবে, কেউ মনে শুনিয়েন না। হ্যাঁ, পরবর্তীতে আপনারা সবাই, আচ্ছা ক্লাস যেহেতু নিষেধ বলছে কন্টিনিউ রাখতে, ছিলাম স্যার রাত্রিও তো শুরু থেকে ছিল ক্লাসে। ওকে, যারা আমরা শুরু থেকে ক্লাসে আসি সবাই একটু ওকে। আচ্ছা আমরা আরেকটু পড়াই, হ্যাঁ আমরা আরেকটু পড়াই, দেখি যে নিষেধ বলছে, সো আরেকটু পড়াই। হ্যাঁ ওকে, আরেকটু পড়াই, ভালো লাগতেছে আজকে, আজকে পড়াতে খুব ভালো লাগতেছে, মন থেকে বলতেছি। ওকে, তাহলে আমরা এখন আরও কিছু, আমরা এখন জানবো কি রোমান সভ্যতা। হ্যাঁ, রোমান সভ্যতা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। রোমান সভ্যতা, রোমান সভ্যতা দেখেন, এই রোমান সভ্যতা অবস্থান হচ্ছে, দেখেন রোমান সভ্যতার অবস্থান দেখি, আপনারা কেউ বিশ্ব সভ্যতা ভাষায় কি কখন পড়েছিলেন? দেখি কে কে পড়েছিলেন, একটু বলেন দেখি। দেখেন রোমান সভ্যতার অবস্থান হচ্ছে ইতালির টাইবার তীরে, ইতালির টাইবার, ইতালির টাইবার নদীর তীরে কি হচ্ছে আপনার রোমান সভ্যতার অবস্থান। টাইবার নদীর তীরে কি ছিল আপনার ইতালির টাইবার নদীর তীরে কি রোমান সভ্যতার অবস্থান ছিল। এই রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আপনার আইনের ক্ষেত্রে। রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব, রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল, বড় কৃতিত্ব ছিল আইনের ক্ষেত্রে, বড় কৃতিত্ব ছিল আইনের ক্ষেত্রে। আইনের ক্ষেত্রে কি ছিল আপনার, এই রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আইনের ক্ষেত্রে, তাদের কি খুব ভালো একটা অবদান ছিল। দেখেন রোমান, দেখেন যদি বলা হয় রোমান আইন, রোমান আইন রোমান আইন সংকলন করা হয়, রোমান আইন আচ্ছা আপনারা কেউ লেখেন না কেন বলেন তো, খাতায় লেখেন ভাই, কেউ তো লিখলেন না, কেউ তো কমেন্টে কিছুই লিখলেন না, আজকে খুব খারাপ লাগলো অনেক। দেখেন রোমান আইন সংকলন করা হয় 12টি ব্রোঞ্জের পাতে, 12টি ব্রোঞ্জের পাতে, 12টি ব্রোঞ্জের পাতে কি করেছিল আপনার, 12টি ব্রোঞ্জের পাতে আপনার কি রোমান আইন সংকলন করা হয়েছিল, কি 12টি ব্রোঞ্জের পাতে কি আপনার রোমান আইন সংকলন করা হয়েছিল। দেখেন এই রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট, এই রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট, রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট, রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট হচ্ছে আপনার জুলিয়াস। জুলিয়াস হচ্ছে রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন। আচ্ছা না, আজকে খাতায় লিখতে থাকে, ক্লাসরুমে আরও এগিয়ে দেওয়া প্রয়োজন, আসলে দিতে চাচ্ছি, অনেকে আসলে ওই সময় একটু পিছিয়ে থাকে তো। আচ্ছা রোমের সবচেয়ে খ্যাতিমান সম্পর্কে, রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট হচ্ছে জুলিয়াস। হ্যাঁ ওকে, নিশাদ এই প্রথম ক্লাস থেকে থাকতে পারো না, সমস্যা নাই, দোয়া করি আল্লাহ তাআলা তোমার মনের সকল আশা পূরণ করুক
এবং সকল প্রকার সমস্যা থেকে তোমাকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করুক। দোয়া রইল ইনশাআল্লাহ জন্য। হ্যাঁ, তার মানে আমাদের রোমান সভ্যতা। ওকে, আমরা পরবর্তী ক্লাস নিব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের জানিয়ে দেওয়া হবে ক্লাসে পিডিএফ একসাথে। হ্যাঁ ওকে, হ্যাঁ আমরা একসাথে পিডিএফ দিব। সো সেই পর্যন্ত সকলে একটু অপেক্ষা করতে হবে। ক্লাসে যারা যুক্ত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যাচ্ছি। মানে আমার রিয়াকশনের মাধ্যমে ক্লাস দেখা যায় ক্লাসে কে গেছিলা। শরীফ আক্তার, নিশাত, রোশন, রুকমণি, ইসরাফি, লাকি, ইসলাম এবং রিফাত, তানবিন, শাহিন, রাত্রি, রয়, রূপসী আপু ক্লাসে সবাই ক্লাসে যুক্ত ছিল আজকে। হ্যাঁ, যারা ক্লাসে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা কথা বলে রাখি প্রিয় ভাই বোন আমার, যে আপনাদের কিন্তু কয়েকদিন যাবত ফ্রি পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, ফ্রি পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, সো সবাই একটু কাইন্ডলি দেখার চেষ্টা করেন আমার প্রিয় ভাই বোন আমার। সো যারা ক্লাসে প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু বর্তমানে পোস্ট করতেছি। সো সবাই একটু চেষ্টা করবেন ক্লাসে নিয়মিত থাকার জন্য, যাতে আপনারা সকলে অনেক অনেক উপকৃত হতে পারেন। আমি চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। সো সবাই একটু চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। গুড। আচ্ছা, আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিলেন তারা আরও সিরিয়াস হয়ে যায় আমরা। আপনাদের কারো কোনো জিনিস সম্পর্কে জানার থাকলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ওকে, 8টা থেকে ক্লাসটি নিলে কেমন হয়? আচ্ছা, সকলে মতামত জানাবেন ইনশাল্লাহ। আপনারা মতামত জানালে হবে, আমি চেষ্টা করব। আচ্ছা, আমরা একটা আচ্ছা নিশাত, আপনি একটা কথা বলেছিলেন ওই যে কি জানি বলছিলেন গুগল ক্লাসরুম। হ্যাঁ, গুগল ক্লাসরুমে ক্লাস নিলে কেমন হয় একটু বলেন দেখি। মানে সপ্তাহে মানে আমাদের গণিত ক্লাসগুলো চাচ্ছি যে আপনার গুগল ক্লাসরুমে দেওয়ার জন্য। গুগল ক্লাসরুমে দিলে ক্লাসগুলো আসলে কেমন হয় একটু মন্তব্য জানালে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, ক্লাসরুমে দেওয়ার জন্য, যাতে আমাদের সবাই ভালো করে বুঝতে পারি এবং শিখতে পারি। সো আপনারা মন্তব্য লিখে জানাবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ কয়েকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আপনাদের গুগল মিটে দেওয়ার জন্য। হ্যাঁ, সো সবাই একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে কীভাবে ক্লাস হয়। সো সকলে যত থাকেন ইনশাল্লাহ সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। আপনার সবাইকে কেউ ক্লাসগুলো মিস দেন না, সবাইকে এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।